তিনটে মডেলের কথা বলেছিলাম। একটা মডেল আমরা পড়ে এসেছি, মহাদেশ আর দ্বীপ মডেল। আমরা আর যে দুটো মডেল পড়বো, এই দুটো মডেল হচ্ছে ছোট ছোট মডেল। একটা হচ্ছে কি না, দূরবর্তিতার কারণে বিচ্ছিন্নতার মডেল। দূরবর্তিতার কারণে বিচ্ছিন্নতার মডেল মানে কি না, ধর একটা পপুলেশন আছে, এই ধর একটা বৃহৎ পপুলেশন। এবার এই পপুলেশন যদি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পপুলেশনে বিভক্ত হয়, ধর এই একটা পপুলেশন M1, এই একটা পপুলেশন M2, এই একটা পপুলেশন M3, এই একটা পপুলেশন M4। তার মানে একটা পপুলেশন, এটা কটা পপুলেশনে ক্ষুদ্র ক্ষুদ্র কটা পপুলেশনে বিভক্ত হচ্ছে? চারটে। এবার এই পপুলেশনগুলির দূরত্ব যত বৃদ্ধি পাবে, এদের মধ্যে জিন প্রবাহের সম্ভাবনা বা জিন প্রবাহের মাত্রা এদের মধ্যে কি হবে? কমবে। তার মানে দেখ, তাহলে এই হবে M3, M2, M4, সরি M4, M3, কি হলো? প্রথমে হচ্ছে M3, M2, তারপরে হচ্ছে ধর এটাকে ধর M1, M1, আর হবে কি M4। সব থেকে বেশি হবে কোথায়? M3 তে। তারপরে বেশি হবে কোথায়? M2 তে। তারপরে বেশি হবে কোথায়? M1 এ। একবারে কম হবে কোথায়? M4 এ। তাহলে এটা হচ্ছে মেন পপুলেশন। এই পপুলেশন থেকে যদি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পপুলেশন গঠিত হয়, তাহলে যে পপুলেশনের দূরত্ব যত বেশি, তার মধ্যে জিন প্রবাহের মাত্রা বা জিন প্রবাহের সম্ভাবনা কি হবে? তত কম হবে। দূরবর্তিতার কারণে বিচ্ছিন্নতার মডেল। এর থেকে এর দূরবর্তী বেশি, এর দূরত্ব বেশি, তার ফলে এর বিচ্ছিন্নতা অনেক বেশি। এর দূরত্ব অনেক কম, যার জন্য এর বিচ্ছিন্নতা কিন্তু অনেক কম। তাহলে আমরা কি বললাম না, একটি পপুলেশন ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বা ক্ষুদ্র ক্ষুদ্র পপুলেশনে বিভক্ত হলে দূরবর্তী পপুলেশনগুলির মধ্যে জিন প্রবাহের মাত্রা এবং সম্ভাবনা কি হবে না, হ্রাস পাবে। এইরকম মডেলকে আমরা কি বলি? দূরবর্তিতার কারণে বিচ্ছিন্নতার মডেল। আরেকটা মডেল আছে, যে মডেলকে বলা হচ্ছে কি, যে মডেলকে বলা হচ্ছে স্টেপিং স্টোন মডেল। স্টেপিং স্টোন মডেল মানে কি না, ধর একটা নির্দিষ্ট ভূখণ্ডে যদি কতগুলি প্রজাতির সমন্বয়ে গঠিত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পপুলেশন থাকে, ধর এই হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ড। এই নির্দিষ্ট ভূখণ্ডে যদি এরকম ছোট ছোট পপুলেশন গুলো মূল ভূখণ্ডের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে,
তাহলে যে পপুলেশনগুলো কাছাকাছি অবস্থান করে এর মধ্যে জিন প্রবাহ যত বেশি হবে, এই পপুলেশন থেকে এই পপুলেশনে জিন প্রবাহ কিন্তু অনেক কম হবে। এটা কিন্তু মূল ভূখণ্ড। এই মূল ভূখণ্ডে কতগুলি প্রজাতির সমন্বয়ে গঠিত। যদি অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পপুলেশন বিক্ষিপ্তভাবে অবস্থান করে, তাহলে যে পপুলেশনগুলো কাছাকাছি অবস্থান করছে তাদের মধ্যে জিন প্রবাহের মাত্রা কি হয়? বৃদ্ধি পায়। এই মডেলটাকে আমরা বলবো কি? স্টেপিং স্টোন মডেল। তাহলে একটি নির্দিষ্ট ভূখণ্ডে কয়েকটি প্রজাতির সমন্বয়ে গঠিত অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পপুলেশন গঠিত হলে পাশাপাশি অবস্থিত পপুলেশনগুলির মধ্যে জিন প্রবাহ কি হয়? জিন প্রবাহ বেশি। এটাকে আমরা বলবো কি না? স্টেপিং স্টোন মডেল। তার মানে আমরা এতক্ষণ পড়লাম জিন ফ্লো। জিন ফ্লোতে আমরা অ্যালিল ফ্রিকোয়েন্সি নির্ণয় করেছি, আমরা মহাদেশ দ্বীপ মডেল পড়েছি, দূরবর্তীতার কারণে বিচ্ছিন্নতার মডেল পড়লাম, আর হচ্ছে স্টেপিং স্টোন মডেল পড়লাম। অভিব্যক্তির ড্রাইভিং ফোর্স হিসেবে আমরা 2 নম্বর যেটা শেষ করলাম সেটা হচ্ছে জিন ফ্লো বা জিন প্রবাহ, জিন পরিচয়। আমরা এবার 3 নম্বর ঘটনা পড়ব, যাকে আমরা বলছি কি? যাকে আমরা বলছি জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট কি? যদি এক কথায় উত্তর দেওয়া যায়, জেনেটিক ড্রিফট মানে হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন। কখন অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে? দেখ, অ্যালিল ফ্রিকোয়েন্সি এই টার্মটা কিন্তু আমরা সবসময় পপুলেশনের ক্ষেত্রে প্রয়োগ করব। তার কারণ আমরা যেটা করছি সেটা কিন্তু পপুলেশন জেনেটিক্স। এবার একটা পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন দুটো কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে কি, যে যদি পপুলেশনে সদস্যের মৃত্যু ঘটে, একটা পপুলেশন আছে, সেই পপুলেশনে যদি কিছু সদস্যের যদি মৃত্যু ঘটে, তাহলে সদস্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে অ্যালিলের সংখ্যাও কি হবে? কমে যাবে। অ্যালিলের সংখ্যা কি হবে? হ্রাস পাবে। তাহলে স্বাভাবিকভাবে অ্যালিল ফ্রিকোয়েন্সির আমূল পরিবর্তন ঘটবে। 2 নম্বর প্রভিশন কি না? 2 নম্বর প্রভিশন হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন তখন ঘটবে যদি পপুলেশনে জিন ফ্লো ঘটে। একটা পপুলেশন থেকে অপর একটা পপুলেশনে জিন যদি চলে যায়, তাহলে তখন তো অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটবে। অ্যালিল ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে কখন? যদি পপুলেশনের সমস্ত সদস্য যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, যদি সেই পপুলেশন থেকে অন্য পপুলেশনে যদি জিনের যদি পরিযান না ঘটে, তাহলে কি হবে? অ্যালিল ফ্রিকোয়েন্সি একটা জায়গায় স্থির থাকবে। কিন্তু যদি উল্টো ঘটনাটা যদি হয়, যদি পপুলেশনের সদস্যরা মরে যায় বা পপুলেশনে যদি জিন ফ্লো ঘটে, তাহলে তখন কিন্তু অ্যালিল ফ্রিকোয়েন্সি কখনোই কনস্ট্যান্ট থাকতে পারে না। তখন অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটবেই। এই যে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন, তাকেই আমরা কি বলবো? জেনেটিক ড্রিফট। এবার প্রশ্ন আসবে যে কখন পপুলেশনে
সদস্য সংখ্যা মারা যাবে, তখন পপুলেশনের জিন ফ্লো ঘটবে না? উত্তর হচ্ছে যে যখন কোনো পপুলেশনে র্যান্ডম ভাবে কোনো ঘটনা ঘটে। র্যান্ডম মানে হচ্ছে যদৃচ্ছভাবে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে তখন আমরা তাকে একটু পজ করে দেবেন, পজ করে দেবেন। হ্যালো, তাহলে কখন হবে না? যদৃচ্ছভাবে যদি কোনো ঘটনা ঘটে। যদৃচ্ছভাবে মানে হচ্ছে কি? র্যান্ডম ভাবে সংগঠিত। তাহলে যখন কোনো র্যান্ডম ঘটনা ঘটে সেটা কিন্তু আকস্মিকভাবে ঘটবে। র্যান্ডম ঘটনা সেটা কিন্তু আস্তে আস্তে ঘটে না, সেটা কিন্তু আকস্মিকভাবে ঘটবে। তাহলে সংজ্ঞা কি হবে? অকস্মাৎ যদৃচ্ছভাবে সংঘটিত কোনো ঘটনার প্রভাবে কোনো পপুলেশনে সদস্যের মৃত্যু ঘটলে বা পপুলেশনের জিন ফ্লো ঘটলে পপুলেশনের জিন পুলে অ্যালিল ফ্রিকোয়েন্সির আকস্মিক পরিবর্তন ঘটে তাকে জেনেটিক ড্রিফট বলে। তাহলে মূল ব্যাপারটা দেখ, অ্যালিল ফ্রিকোয়েন্সি কি হবে? পরিবর্তন ঘটবে। কখন ঘটবে? যদি পপুলেশনের সদস্যের মৃত্যু ঘটে, যদি পপুলেশনে জিন ফ্লো ঘটে। এই হচ্ছে কিনা জেনেটিক ড্রিফট। এই প্রসঙ্গে আমরা প্রবাবিলিটিকে নিয়ে আসব। লেখা হয়ে গেছে? আমরা এইখানে এবার প্রবাবিলিটি যাই। প্রবাবিলিটির সূত্র অনুসারে কি হয়? একটা কয়েনকে আমরা যদি টস করি, তাহলে 10 বার যদি আমি টস করি, তাহলে 5 বার হেড 5 বার টেল, 1:1 অনুপাতে প্রবাবিলিটি বলছে তাই হবে, হওয়া উচিত। কিন্তু প্রকৃত ফলাফল কি হয়? 1:1 এই রেশিওতে হেড টেল পাওয়া, এটা কিন্তু বিরল। বিরল মানে বিরলতর। কিন্তু প্রবাবিলিটি বলছে আমাকে যে না, এটা 1:1 হবে। তাহলে প্রকৃত সম্ভাবনা থেকে যে ফলাফল, সেই ফলাফলের কিন্তু একটা ডিভিয়েশন হবে, একটা বিচ্যুতি হবে। এবং এই বিচ্যুতিকে আমরা কি বলি? নমুনাগত ত্রুটি, স্যাম্পলিং এরার বলি। আমরা স্ট্যাটিস্টিক্সে এই কথাগুলো কিন্তু সব জেনে এসেছি। দেখবি যে যখন ভোট হয়, এক্সিট পোল করে না কুমন? এবার এক্সিট পোল মানে কি? তারা কিন্তু র্যান্ডম স্যাম্পলিং করে। র্যান্ডম স্যাম্পলিং মানে এখান থেকে বুথ থেকে বেরোচ্ছে, আপনি কাকে ভোট দিয়েছেন, আপনি কাকে ভোট দিয়েছেন, এরকম। অন্য একটা জায়গায় গেল,
আপনি কাকে দিয়েছেন, আপনি কাকে দিয়েছেন। এইরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারা ইন্ডিয়াতে যদি 1 লক্ষ বুথ থাকে, সেখান থেকে 10,000 বা 5,000 বুথে তারা র্যান্ডম স্যাম্পলিং করে। তার ফলে তারা বলে দেয় যে অমুক রাজনৈতিক দল পুনরায় আবার ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা যাকে নিয়ে এসেছিল সেটা কিন্তু হয় না, অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, তার মানে সেখানে স্যাম্পলিং এর দেখা গেছে। এইবার ধর আমি যদি 10 বার টস না করি, আমি যদি 100 বার টস করি, তার মানে আমি টসের সংখ্যা বাড়িয়ে দিলাম, তখন কিন্তু 50 টেল 50 হেড পাওয়ার সম্ভাবনা 5 বার হেড থেকে 5 বার টেলের থেকে কিন্তু অনেক বেশি। তার মানে আমি টস যত বাড়াবো, প্রকৃত সম্ভাবনা আর রেজাল্টের যে বিচ্যুতি, সেই বিচ্যুতিটা অনেক কমে যাবে। তার মানে স্যাম্পলিং এররের পরিমাণ অনেক কমবে। 1 লক্ষ বুথ আমি যদি 10,000 থেকে সেটা যদি আমি 50,000-এ টেনে নিয়ে যাই, তাহলে সেখানে কিন্তু স্যাম্পলিং এররের পরিমাণ কি হবে, অনেকটাই কিন্তু কমে যাবে। একই জিনিস এখানে আমাদের প্রযোজ্য। পপুলেশন যত ছোট হবে, টস যত বেশি করব, টস যত কম করব, স্যাম্পলিং এরর তত বেশি হবে। পপুলেশন যত বড় হবে, টস যত বেশি করব, স্যাম্পলিং এরর তত কম হবে। তার মানে পপুলেশন যত বেশি হবে, অ্যালিল ফ্রিকোয়েন্সির মান তত কেন বাড়বে? অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন মানে কি? জেনেটিক ড্রিফট। তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সি যদি পরিবর্তন যদি না হয়, তাহলে তো জেনেটিক ড্রিফট ঠিক থাকবে। অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন মানেই হচ্ছে জেনেটিক ড্রিফট। তাহলে পপুলেশন যত বড় হবে, স্যাম্পলিং এররের পরিমাণ যত কমবে, তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সির মান তত কি হবে, কমবে। তাহলে পপুলেশন যত ছোট হবে, স্যাম্পলিং এররের পরিমাণ যত বেশি হবে, অ্যালিল ফ্রিকোয়েন্সি তত কি হবে, বাড়বে। তার মানে জেনেটিক ড্রিফট ক্ষুদ্র পপুলেশন না বৃহৎ পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য? অ্যালিল, আবারও জিনিসটা যে অ্যালিল ফ্রিকোয়েন্সি, জেনেটিক ড্রিফট মানে হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন। জেনেটিক ড্রিফটকে আমরা অ্যালিল ফ্রিকোয়েন্সি দিয়ে চিহ্নিত করি, অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন দিয়ে চিহ্নিত করি। তার মানে জেনেটিক ড্রিফটকে আমরা উল্টো কথায় বলতে পারি অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন। তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন কোথায় বেশি হয়? ছোট পপুলেশনের ক্ষেত্রে, কারণ সেখানে স্যাম্পলিং এর অনেক বেশি। তাহলে অভিব্যক্তির শক্তি হিসেবে জেনেটিক ড্রিফট তাহলে ক্ষুদ্র পপুলেশন আর বৃহৎ পপুলেশনের উপর কাজ করবে, সবসময় ক্ষুদ্র পপুলেশন। কারণ জেনেটিক ড্রিফট মানে হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন, আর অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন সবসময় ক্ষুদ্র পপুলেশনে বেশি হয়। কারণ কি না, সেখানে স্যাম্পলিং এররের পরিমাণ অনেক বেশি। আমরা প্রমাণ দেব, যে কি করে বড় পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সি কম হয়, কি করে ছোট পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন অনেক বেশি। এই যে জেনেটিক ড্রিফট, সর্বপ্রথম প্রবর্তন করে বিজ্ঞানী সিওয়াল রাইট। যার জন্য জেনেটিক ড্রিফটকে আমরা একে এই কারণে কি বলা হয়, সিওয়াল রাইট এফেক্ট। এই সিওয়াল রাইট এফেক্ট বা জেনেটিক ড্রিফটের বৈশিষ্ট্য কি?
এক নম্বর আমরা কি বলতে পারি, অভিব্যক্তির শক্তি হিসেবে জেনেটিক ড্রিফট ক্ষুদ্র পপুলেশনের উপর ক্রিয়াশীল, তাই তো? সবসময় ছোট ছোট পপুলেশনের উপর কি হবে, ক্রিয়া শুরু করবে। জেনেটিক ড্রিফটের ফলে অ্যালিল ফ্রিকোয়েন্সির কি হয়, অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে, তাও আমরা বলে এসেছি। তাহলে দেখ, জেনেটিক ড্রিফটের ফলে যেহেতু অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটছে, তাহলে কোন পপুলেশন থেকে অ্যালিল কি হবে, পুরো অপসারিত হয়ে যাবে। কারণ অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন মানে কি, সেখানে তাহলে অ্যালিল থাকবে না, তাহলে অ্যালিল কি হবে, অপসারিত হতে পারে। তাহলে 3 নম্বর আমরা কি বললাম, জেনেটিক ড্রিফটের ফলে কোন পপুলেশন থেকে জিনের অপসারণ ঘটে। এই হচ্ছে জেনেটিক ড্রিফটের মূল কতগুলো বৈশিষ্ট্য। আমরা এবার যেটা পড়ব সেটা হচ্ছে জেনেটিক ড্রিফটের অ্যালিল ফ্রিকোয়েন্সি, লেখা বন্ধ কর সবাই, অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তনের নীতি। জেনেটিক ড্রিফট মানে অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন। জেনেটিক ড্রিফটের মূলে কে আছে, জেনেটিক ড্রিফট এর মূলে কে আছে, এর প্রধান কারণ কি, স্যাম্পলিং এরর। জেনেটিক ড্রিফটের প্রধান কারণ হচ্ছে স্যাম্পলিং এরর। এই স্যাম্পলিং এররের জন্য কি হবে, অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়। আমরা এই অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তনকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বারা নির্ণয় করি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পড়ে এসেছি তো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে কি দিয়ে চিহ্নিত করা হয়, স্মল ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা নয় কিন্তু স্মল ডেল্টা দ্বারা আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে কি করি, নির্ণয় করি। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি বের করাতে পারি, এসডি যদি বের করাতে পারি, তাহলে কিন্তু আমি অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন বের করতে পারবো। তার মানে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন মানে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন ইকুয়াল টু এসডি। অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে আমাকে কি করতে হবে না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র মনে আছে, এইটা ভাই মানে কোনটা, আমি ভাই যেটা অ্যালিল 11 ছিল তো, 11 তো ছিল, 11 কিছু স্ট্যান্ড আছে না, মনে নেই। যাই হোক, আমার এত অঙ্কে জ্ঞান নেই, আমি অঙ্কে খুব কাঁচা, যার জন্য বাইরে দিয়ে পড়েছি। তাহলে আমরা কি বলবো না, আমরা বলবো জেনেটিক ড্রিফটের মূল কারণ হলো নমুনাগত ত্রুটি
স্যাম্পলিং এরার বা নমুনাগত ত্রুটি। এই স্যাম্পলিং এরারের ফলে অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে, যাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এসটি দ্বারা নির্ণয় করা। এই মোবাইল আগের দিনের ইউটিউব গেছে আমি তো আপনি পাঠিয়ে দিয়েছি না, আগের দিন ইউটিউব যাই না। আমার ফোনে আপলোড করা আছে। তাহলে এটাকেই আমরা কি বলবো না স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডেল্টা ইকুয়াল টু তাহলে কি হবে √p ইনটু q ডিভাইডেড বাই 2a। p আর q হচ্ছে একই জিনের দুটি অ্যালিলের ফ্রিকোয়েন্সি, আর n মানে হচ্ছে পপুলেশনের মোট সংখ্যা। আমাকে কিন্তু এখানে কম্পেয়ার করতে হবে, একটা হচ্ছে বৃহৎ পপুলেশন আর একটা হচ্ছে ক্ষুদ্র পপুলেশন। আমাকে এখানে দেখাতে হবে যে ক্ষুদ্র পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন অনেক কম, আর ক্ষুদ্র পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন অনেক বেশি। তার মানে আমাকে দুটো পপুলেশন এখানে দেখাতে হবে, একটা বৃহৎ পপুলেশন সেখানে আমি মান নির্ণয় করে দেখাবো যে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন হচ্ছে অনেক কম, আর একটা হচ্ছে ক্ষুদ্র পপুলেশন যেখানে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন হচ্ছে অনেক বেশি। তাহলে P এবং Q হলো একই জিনের দুটি অ্যালিল ফ্রিকোয়েন্সি, একই জিনের দুটি অ্যালিলের ফ্রিকোয়েন্সি, এবং n হলো পপুলেশনের মোট সদস্য সংখ্যা। তাহলে আমাকে একটা জায়গায় দেখাতে হবে পপুলেশনের মোট সদস্য সংখ্যা হচ্ছে বেশি, আর একটা জায়গায় দেখাতে হবে পপুলেশনের মোট সদস্য সংখ্যা কম। যেখানে সদস্য সংখ্যা বেশি হবে সেখানে অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন কম হবে, যেখানে পপুলেশন সংখ্যা কম হবে সেখানে অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন বেশি হবে। আমরা এবার সিধা যাচ্ছি। তাহলে আমরা এবার দুটো পপুলেশন ধরব। এবার এটা কিন্তু তোদের পরীক্ষায় দিয়ে দিবে যে কোন পপুলেশনের জনসংখ্যা কত। এবার আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে ধরি একটি পপুলেশনের সদস্য সংখ্যা ৬০০০ এবং অপর একটি পপুলেশনের সদস্য সংখ্যা ৬০০। এটা আমি ধরে নিলাম। এবার এবার পরীক্ষাতে কিন্তু এই সংখ্যাটা কিন্তু অন্য কিছু দিতে পারে। ৫০০০ দিল, ১২৫০ দিল, তার মানে ৫০০০টা তাহলে কি হবে বড় পপুলেশন, আর ১২৫০টা কি হবে ছোট পপুলেশন। তাহলে আমার এখানে ৬০০০টা কি হবে বড় পপুলেশন, আর ৬০০টা হবে কি ছোট পপুলেশন। এই দুটি পপুলেশনে
এটা নিয়ম, পপুলেশন জেনেটিক্সের নিয়ম। অ্যালিল ফ্রিকোয়েন্সির সংখ্যানুপাতিক মান সমান, এটা পপুলেশন জেনেটিক্সের নিয়ম যে দুটো পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির সংখ্যানুপাতিক মান সবসময় সমান। ধরি একটি জিন এ এবং তার দুটি অ্যালিল A1 ও A2, তাহলে জিনটা হচ্ছে এ, তার দুটি অ্যালিল হচ্ছে A1 এবং প্রথম শুনতে হবে কিন্তু বাড়িতে গেলে সব ভুলে যাবে। A1 আর A2 হচ্ছে তার দুটো অ্যালিল। A1 অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত? A1 অ্যালিলের ফ্রিকোয়েন্সি হচ্ছে P, আর A2 অ্যালিলের ফ্রিকোয়েন্সি হচ্ছে Q। আমরা বলেছিলাম না একই জিনের দুটি অ্যালিলের ফ্রিকোয়েন্সি, একই জিন মানে হচ্ছে তার দুটি অ্যালিল হচ্ছে A1 এবং A2, তাহলে আমরা লিখতে পারি P সমান Q। বলেছি তো পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির সংখ্যানুপাতিক মান সবসময় সমান, এবং এই সংখ্যানুপাতিক মানটা তোকে দিয়ে দেবে। আমি ধরে নিচ্ছি এই সংখ্যানুপাতিক মান হচ্ছে কত? 0.5। তিনটে মান আমাকে দেবে, দিয়ে আমাকে বলবে যে এই দুটি পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন নির্ণয় করো এবং দেখাও যে বৃহৎ পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন হচ্ছে কম আর ক্ষুদ্র পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন হচ্ছে বেশি। তাহলে দেখ বৃহৎ পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন সমান কি বলবো? আমি তো বলে দিয়েছি বৃহৎ পপুলেশন কি হয়েছে, n এর মান n এর মান মানে কি? n মানে তো হচ্ছে পপুলেশনের মোট সদস্য সংখ্যা, তার মানে তো আমার বৃহৎ পপুলেশন মানে কি? পপুলেশনের সদস্য সংখ্যা কত হবে? 6000। সেটা এখানে লেখাই তো আছে। তাহলে এই পপুলেশনের ফ্রিকোয়েন্সি অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন কি হবে? ডেল্টা ইকুয়াল টু রুট ওভার পি ইনটু কিউ। এটাই তো বলে এসেছিলাম অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে কত হবে? 0.5 ডিভাইডেড বাই 0.25 12,000 কত হবে? মুখে মুখে করে দিবি 0.000 তারপরে কি একটা আসবে? -3 তো তাহলে 0.0045। এই পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তনকে
0.5 প্লাস মাইনাস 0045 দ্বারা প্রকাশ করা হবে। অ্যাকচুয়াল অ্যালিল ফ্রিকোয়েন্সি কত বেরোলো? এটা ছিল অ্যালিল ফ্রিকোয়েন্সি কত? তার মানে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে অ্যাকচুয়াল অ্যালিল ফ্রিকোয়েন্সি প্লাস এটা, বা অ্যাকচুয়াল অ্যালিল ফ্রিকোয়েন্সি মাইনাস এটা। তার মানে এটাকে আমরা বলতে পারি একটি জনুর পর অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে কত? যোগ করলে কত হবে? 0.50 বা কত হবে? 0.0495 না কত? বিয়োগ করলে কত হয়? 495 হবে। বিয়োগ করলে না ওরে ইউটিউবে যাবে, আপনারা যখন দেখলে বলবে যে ভুল করে দিয়েছি। 495 তো তাহলে এই হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন বৃহৎ পপুলেশনের ক্ষেত্রে। হয় এটা হতে পারে সর্বাধিক এত, সর্বনিম্ন এত। এটা হচ্ছে বৃহৎ পপুলেশন। ক্ষুদ্র পপুলেশনের ক্ষেত্রে কি হবে? একই জিনিস। ক্ষুদ্র পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন সমান কি হবে? ডেল্টা পি ইন্টু কিউ 2n 0.5 2 ইন্টু 6 0.25 1200 কত হচ্ছে? 0.014। দেখ পেয়ে গেছি আমরা উত্তর। অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন কত কম, অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন কত বেশি। তার মানে একইভাবে এই পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তনকে কিভাবে প্রকাশ করব? 0.5 প্লাস মাইনাস 0.014 দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। একটি জনুর পর A1 ও A2 অ্যালিলের ফ্রিকোয়েন্সির পরিবর্তন কত থেকে হবে? 0.0.4 বা উত্তর পেয়েছি। বড় পপুলেশনের ক্ষেত্রে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন সবসময় কম হবে, ছোট পপুলেশনের ক্ষেত্রে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন সবসময়। তাহলে আমাকে যদি মোট পপুলেশন সংখ্যা দিয়ে দেয়, পপুলেশনের সদস্য সংখ্যা, আর যদি দুটো অ্যালিল ফ্রিকোয়েন্সির সংখ্যানুপাতিক মান দিয়ে দেয়, তাহলে এই মানগুলো থেকে আমরা অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তনকে কি করতে পারি? নির্ণয় করতে পারি। পারা যাবে যদি পরীক্ষায় আসে।
উইন্ডো 690 ও আমরা এরপরে যেটা যাব, জেনেটিক ডিক্টের দুটো প্রভাব আছে। জেনেটিক ডিক্টের প্রভাব হচ্ছে দুটো। একটাকে আমরা বলি একটাকে বলা হচ্ছে ফাউন্ডার এফেক্ট। ফাউন্ডার এফেক্ট কি না, ফাউন্ডার এফেক্ট হচ্ছে ধর একটা পপুলেশন আছে, এই একটা পপুলেশন, এবার এই পপুলেশন থেকে যদি অল্প সংখ্যক কয়েকটা প্রজাতি বা একটি প্রজাতি মূল পপুলেশন থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে যদি অপর একটা পপুলেশন গঠন করে, তখন একে আমরা কি বলবো না ফাউন্ডার এফেক্ট। এবং এই যে পপুলেশনটা তৈরি হলো, এই পপুলেশনটাকে আমরা বলবো ফাউন্ডিং পপুলেশন। আমাদের উদাহরণ দরকার নেই, তবু আমি একটা উদাহরণ বলে দিচ্ছি। পেনসিলভেনিয়া বলে একটা জায়গা আছে ইউএসএ তে। এই পেনসিলভেনিয়া অ্যামিস বলে একটা উপপ্রজাতির মানুষ আছে, ট্রাইবাল পিপল। তারা এসছে কিন্তু জার্মানি থেকে। জার্মানির যে অ্যামিস পপুলেশন, তারা বিচ্ছিন্ন হয়ে ওই মূল ভূখণ্ড থেকে, জার্মানি থেকে বিচ্ছিন্ন হয়ে তারা পেনসিলভেনিয়ায় কি করলো না বসতি স্থাপন করলো। এই যে অ্যামিস যারা পপুলেশন, অ্যামিস পপুলেশন, এদের বৈশিষ্ট্য কি না, এরা হচ্ছে সবসময় বেঁটে খর্ব। শুধুমাত্র তাই নয়, এই যে প্রচ্ছন্ন খর্ব বৈশিষ্ট্য যাদের, তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পলিড্যাকটাইল। পলিড্যাকটাইল কি রে? দেখবি যে কোনো কোনো মানুষের এখানে একটা ছোট্ট আঙুল থাকে না, বা এইখানে একটা আঙুল থাকে, তো এই যে অতিরিক্ত আঙুল, এটা হচ্ছে কিন্তু অটোজোম বাহিত একটা বৈশিষ্ট্য। এই অতিরিক্ত আঙুলের উপস্থিতিকে আমরা কি বলি না পলিড্যাকটাইল। তার মানে অ্যামিস পপুলেশনের মানুষরা সবসময় প্রচ্ছন্ন খর্ব বৈশিষ্ট্য সম্পন্ন হবে এবং তারা সবসময় পলিড্যাকটাইল হবে। তাহলে অ্যামিস প্রজাতির পপুলেশন প্রকৃতপক্ষে ছিল কোথায়? জার্মানিতে। সেই জার্মানি থেকে বিচ্ছিন্ন হয়ে পেনসিলভেনিয়ায় কি এসে স্থাপন করলো, বসতি স্থাপন করলো। তাহলে এই যে প্রভাব, এই প্রভাবটাকে আমরা কি বলবো? ফাউন্ডার এফেক্ট। আর ফাউন্ডার এফেক্টের ফলে যে পেনসিলভেনিয়ায় নতুন করে পপুলেশন গড়ে উঠলো, তখন তাকে আমরা বলবো কি ফাউন্ডিং পপুলেশন। মেন পপুলেশন হচ্ছে জার্মানি, পেনসিলভেনিয়ায় যে পপুলেশন তার নাম হচ্ছে কি ফাউন্ডার পপুলেশন, এ ফাউন্ডিং পপুলেশন। তাহলে ফাউন্ডার এফেক্ট কি না, পপুলেশনের জেনেটিক ডিক্টের প্রভাবে মূল পপুলেশন থেকে
সংখ্যক প্রজাতি বা একটি প্রজাতি বিচ্ছিন্ন হয়ে মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে একটি পপুলেশন গঠন করে। একে ফাউন্ডার এফেক্ট এবং এর ফলে যে পপুলেশন গঠিত হয় তাকে ফাউন্ডিং পপুলেশন বলে। তাহলে জেনেটিক দিক পপুলেশনের উপর এইরকম একটা প্রভাব বিস্তার করে। 2 নম্বর একটা আছে যাকে বলা হচ্ছে কি বটলনেক এফেক্ট বা প্রাকৃতিক দুর্যোগগুলো, ঝড় ঝঞ্ঝা খরা ইত্যাদি। তাহলে প্রাকৃতিক বাসস্থান কি হবে? হ্রাস পাবে। তার ফলে যথেষ্ট সংখ্যক জীব কি হবে? ধ্বংস হবে। জীব ধ্বংস হওয়া মানে জিনোটাইপও কি হবে? হ্রাস পাবে। বা ধর যথেচ্ছভাবে যদি শিকার করা হয় তাহলে সেখানেও কি হবে? জিনোটাইপ ধ্বংস হবে, জিনোটাইপ হ্রাস পাবে। এবার এরকম যদি জিনোটাইপ যদি ধ্বংস হয় তাহলে অল্প কয়েকটি জিনোটাইপ সম্পন্ন জীব সেই পপুলেশনে কি হবে? বেঁচে থাকবে। তারাই পরবর্তীকালে, তার মানে ওই অল্প সংখ্যক জিনোটাইপ বহনকারী জীব তারা পরবর্তীকালে কি করবে? সংখ্যা বৃদ্ধি করে নতুন করে কি করবে? আবার একটা পপুলেশন গঠন করবে। তখন আমরা তাকে কি বলবো? বটলনেক এফেক্ট। দেখ, দুটো সম্পূর্ণ আলাদা। এখানে মূল পপুলেশন থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন করে একটা পপুলেশন গঠন হয়েছে। এখানে কিন্তু তা নয়, জীবের সংখ্যা কি হয়েছে? ধ্বংস হয়েছে, জিনোটাইপ হ্রাস পেয়েছে। অল্প কয়েকটি জিনোটাইপ বহনকারী যে জীবগুলো বেঁচে ছিল তারা পরবর্তীকালে সংখ্যা বৃদ্ধি করে নতুন করে আবার কি করলো? পপুলেশন করে দিয়েছে। এটাকে আমরা কি বলবো? বটলনেক। তাহলে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক বাসস্থান হ্রাস পেলে জীবের সংখ্যা হ্রাস পায় এবং এর ফলে জিনোটাইপের সংখ্যা কি হয় না? কমে যায়। স্বাভাবিকভাবে যদি জীবের সংখ্যা হ্রাস পাবে, জিনোটাইপের সংখ্যাও কি হবে? কম পাওয়া যাবে। যথেচ্ছভাবে শিকারের ফলে
সংখ্যা মারাত্মকভাবে কি হয়, হ্রাস পায়। এর ফলে অল্প সংখ্যক জিনোটাইপ বহনকারী কিছু সংখ্যক জীব বেঁচে থাকে। এই অল্প সংখ্যক জিনোটাইপ বহনকারী জীব সংখ্যা বৃদ্ধি করে নতুন পপুলেশন গঠন করে। একে বোটলনেক এফেক্ট বলে। তাহলে একটাকে আমরা বললাম ফাউন্ডার এফেক্ট, ফাউন্ডিং পপুলেশন, একটাকে আমরা বললাম বোটলনেক এফেক্ট বা একে বলা হয় বোটলনেক পপুলেশন। জেনেটিক ড্রিফটের এই দুটো প্রভাব আছে। এছাড়াও আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে র্যান্ডম ম্যাপিং। র্যান্ডম ম্যাপিং এর মধ্যে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ইনব্রিডিং। ইনব্রিডিং মানে নিকট আত্মীয়ের মধ্যে যদি প্রজনন হয়, দেখবে হিউম্যান পপুলেশনে নিকট আত্মীয়ের মধ্যে সাধারণত বিবাহ হয় না। যদি হয় তখন কিন্তু যে অপত্যগুলো তৈরি হয় সেই অপত্যগুলো কিন্তু সবাই সবাই নয়, ম্যাক্সিমাম কিন্তু প্রতিবন্ধী হয়। যার জন্য হিউম্যান পপুলেশনে নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ কিন্তু মেডিকেল সায়েন্স না বলেছে, এখানে ধর্ম অমুক তমুক সেগুলো অনেক পরের ব্যাপার, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যে যদি ইনব্রিডিং হয়, ইনব্রিডিং মানে হচ্ছে নিকট আত্মীয়ের মধ্যে যদি বিবাহ হয়, তাহলে সেখানে যে অপত্য সন্তানগুলো তৈরি হবে তাদের অধিকাংশই কি হবে, যে কোনোভাবে তারা প্রতিবন্ধী। সে ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে। এটাও কিন্তু জেনেটিক ড্রিফটের র্যান্ডম ম্যাপিং এর একটা প্রভাব। আমরা সেটা করছি না, আমরা অভিব্যক্তির চতুর্থ শক্তি জেনেটিক ড্রিফট গেলাম। আমরা এবার লাস্ট পঞ্চম শক্তি আসছি, হারি উইনবার্গ সাম্যাবস্থা, হারি উইনবার্গ প্রিন্সিপল আর হারি উইনবার্গ ইকুইলিব্রিয়াম। আমরা এবার দুটো জিনিস আসছি। এবার দুটো, এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে হারি উইনবার্গ নীতি এবং হারি উইনবার্গ সাম্যাবস্থা। একজন হচ্ছেন গণিতবিদ হারি, আরেকজন হচ্ছে চিকিৎসক উইনবার্গ। এরা একটা প্রিন্সিপাল আবিষ্কার করলেন, নীতি আবিষ্কার করলেন। নীতিটা হচ্ছে একটা বৃহৎ মেন্ডেলীয় পপুলেশন। মেন্ডেলীয় পপুলেশন মানে হচ্ছে পপুলেশন সবসময় আকারে বড় হবে আর সেই পপুলেশনের র্যান্ডম ম্যাপিং হবে, যথেচ্ছভাবে প্রজনন হবে। তার মানে জেনেটিক ড্রিফট থেকে এটা কিন্তু আলাদা। জেনেটিক ড্রিফট সবসময় ক্ষুদ্র পপুলেশনের উপর দিয়ে আসে, আর হারি উইনবার্গ নীতি সবসময় বৃহৎ পপুলেশনের উপর কার্য করে। এইরকম যদি বৃহৎ মেন্ডেলীয় পপুলেশন
যেখানে পপুলেশনের সদস্যরা র্যান্ডম ম্যাটিং করে, যথেচ্ছভাবে যদি প্রজনন করে, এবং সেই পপুলেশনের উপর প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, মিউটেশন, অভিব্যক্তির কোনো শক্তি যদি না কাজ করে, সমস্ত শক্তির এফেক্ট কিন্তু নীল, তাহলে সেই পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকবে। দেখ, জেনেটিক ড্রিফট থেকে পুরোটাই আলাদা। জেনেটিক ড্রিফটে কি বলা হয়েছিল? অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে। এখানে কিন্তু অ্যালিল ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র অ্যালিল ফ্রিকোয়েন্সির কথা বলেন, এখানে জেনোটাইপিক ফ্রিকোয়েন্সিও কি হবে? অপরিবর্তিত। আর এই অ্যালিল ফ্রিকোয়েন্সি আর জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি যে ইকুইলিব্রিয়াম, যে সাম্যাবস্থা, তাকে আমরা কি বলবো? হারিয়েন বা সাম্যাবস্থা। তাহলে একটা হচ্ছে নীতি, মূল কথা হচ্ছে যে একটা বৃহৎ মেন্ডেলিয়ান পপুলেশন, যেখানে পপুলেশনের সদস্যরা যথেচ্ছভাবে প্রজনন করতে পারে, এবং সেই পপুলেশনের উপর অভিব্যক্তির কোনো শক্তি যদি ক্রিয়াশীল না হয়, তাহলে ওই পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সি আর জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে। তাকেই আমরা কি বলি? হারি উইনবার্গ এর নীতি। এর প্রবক্তাকে বিজ্ঞানী হারি এবং বিজ্ঞানী উইনবার্গ। কি বলা হচ্ছে? যথেচ্ছভাবে প্রজননশীল কোন বৃহৎ আদর্শ মেন্ডেলীয় পপুলেশনে জিন মিউটেশন, জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, প্রাকৃতিক নির্বাচন ইত্যাদি অভিব্যক্তির শক্তি ক্রিয়াশীল না হলে উক্ত পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে। একে হারি উইনবার্গ নীতি বলা হয়। তাহলে এটাকেই আমরা কি বললাম না, মূল কথা হচ্ছে যদি বংশ পরম্পরায় অ্যালিল ফ্রিকোয়েন্সি আর জেনেটিক ফ্রিকোয়েন্সি কি হবে? অপরিবর্তিত হবে। তবে কন্ডিশন হচ্ছে পপুলেশন বৃহৎ হবে, যথেচ্ছভাবে ম্যাটিং হবে, প্রাকৃতিক নির্বাচন, জিন ফ্লো, জিন মিউটেশন, জেনেটিক ড্রিফট, কোন প্রকার অভিব্যক্তির শক্তি এখানে ক্রিয়াশীল হবে। আর সাম্যাবস্থা কি? কোন বৃহৎ আদর্শ মেন্ডেলীয় পপুলেশনে
অভিব্যক্তির বিভিন্ন প্রকার শক্তি, যেমন প্রাকৃতিক নির্বাচন, মিউটেশন, জিন ফ্লো, জেনেটিক ড্রিফট ইত্যাদি, ক্রিয়াশীল না হলে পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সি ও জিনোটাইপ ফ্রিকোয়েন্সি সাম্যাবস্থা বলে। তাহলে এই গেল কি হারি-ইনবার্গ নীতি আর হারি-ইনবার্গ সাম্যাবস্থা। হারি-ইনবার্গের একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা এরপরে যেটা পড়ব, হারি-উইনবার্গ সমীকরণ। হারি-উইনবার্গ সমীকরণ কি? p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার সমান 1। আমাকে এটা প্রমাণ করতে হবে যে p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার সমান 1। এটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব না দেখি কি আমরা ধরে নিচ্ছি কোন একটি বৃহৎ আদর্শ মেন্ডেলীয় পপুলেশনে প্রকট জিন হচ্ছে এ এবং প্রচ্ছন্ন জিন হচ্ছে স্মল এ। প্রকট জিন এর অ্যালিল ফ্রিকোয়েন্সি p এবং প্রচ্ছন্ন জিন স্মল এর অ্যালিল ফ্রিকোয়েন্সি কি? এবার আমাকে বলতো যে p এর অর্থ কি, বা আমি আরো যদি বলি যে p এর মান কার সমান, কোন মানের সমান, কোন মানের সমষ্টির সমান। কোশ্চেন বোঝা গেছে? p এর মান কোন মানের সমষ্টির সমান হবে। পড়ানো হচ্ছে ক্যাপিটাল এর মোট সংখ্যা বাই আর ক্যাপিটাল এর মোট সংখ্যা বাই এর সেটা তুই একই গত ওখানে যেটা বলেছি সেটা আমি বলে দেব। ক্যাপিটাল এ স্মল এ
ক্যাপিটালে প্লাস ক্যাপিটালে স্মল এ দিলে পি এর মোট সংখ্যা হবে। আবার চিন্তা কর দেখি, হ্যাঁ বল। বাই হচ্ছে মোট এ জিনিস খুব সামান্য উত্তর। ক্যাপিটালে প্লাস হ্যাঁ, ক্যাপিটালে প্লাস ক্যাপিটাল স্মল এ 2 ইনটু ক্যাপিটালে প্লাস ক্যাপিটাল স্মল এ। আবার 2 ইনটু আসবে কেন? এই তো পি মানে তো প্রকট এলিমেন্ট। ও আচ্ছা আচ্ছা বল কি বল? পি মানে হচ্ছে এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি, মানে এ জিন প্রকট জিন তার অ্যালিল ফ্রিকোয়েন্সি। তাহলে পি এর মান আমরা কি বলতে পারি? পি এর মান কোন সমষ্টির সমান হবে? ক্যাপিটাল এ প্রকট জিনোটাইপ যুক্ত সদস্যের মোড অ্যালিল এবং ক্যাপিটাল এ স্মল এ হেটেরোজাইগাস জিনোটাইপ অ্যালিলের অর্ধ সংখ্যক সমষ্টি। কেন অর্ধ সংখ্যক হবে? ক্যাপিটাল এ স্মল এ তো, তাহলে ক্যাপিটাল এ স্মল এ তো শুধুমাত্র ক্যাপিটাল এ আসবে, স্মল এ তো আসবে না। তাহলে পি ইকুয়াল টু ক্যাপিটাল এ প্লাস হাফ অফ ক্যাপিটাল এ স্মল এ। তো সহজ উত্তর। তাহলে পি এর মান প্রকট হোমোজাইগাস, তার মানে প্রকট হোমোজাইগাস মানে ক্যাপিটালে সব তোলার জন্য ব্যস্ত। জেনোটাইপ যুক্ত কি যে তুলবে করে ভগবান জানে। জেনোটাইপ যুক্ত সদস্যের মোড অ্যালিল এবং হেটেরোজাইগাস ক্যাপিটাল এ স্মল এ জিনোটাইপ যুক্ত সদস্যের অর্ধ সংখ্যক অ্যালিল সমষ্টির সমান। অর্থাৎ পি ইকুয়াল টু ক্যাপিটাল এ প্লাস হাফ অফ ক্যাপিটাল এ স্মল। এখানে যা আছে সেটার মান প্লাস এখানে তো একটা আছে, তাহলে একটার মান আমি নেব a ডিভাইডেড বাই 2 দিলে তো আমার পির মান চলে আসবে। একই রকম ভাবে q মানে স্মল এ প্লাস হাফ অফ ক্যাপিটাল এ স্মল। তাহলে q এর মান হেটেরোজাইগাস না প্রচ্ছন্ন হোমোজাইগাস। q এর মান প্রচ্ছন্ন হোমোজাইগাস, তার মানে ক্যাপিটাল এ স্মল এ জেনোটাইপ যুক্ত সদস্যের মোড অ্যালিল এবং হেটেরোজাইগাস জিনোটাইপ যুক্ত সদস্যের মোট অ্যালিলের অর্ধ সংখ্যক সেন্টেন্সটা ভুল হলো না, জেনোটাইপ যুক্ত সদস্যের অর্ধ সংখ্যক অ্যালিল সমষ্টির সমান। এই সেন্টেন্সটা আগেটা ঠিক করে না তো, অর্ধ সংখ্যক
অ্যালিল সমষ্টির সমান। এখানে কি লিখেছিলে? মোট অ্যালিল এবং হেটেরোজাইগাস জেনোটাইপ যুক্ত, ঠিক আছে, অর্ধ সংখ্যক অ্যালিল সমষ্টির সমান। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি? q ইকুয়াল টু স্মল a প্লাস হাফ অফ ক্যাপিটাল A স্মল a। কটা অ্যালিল আছে এখানে? দুটো অ্যালিল। দুটো অ্যালিল যেখানে থাকবে কোনো পপুলেশনের, তার বৈশিষ্ট্য কি? আগের দিন বলেছিলাম p প্লাস q সমান 100%। তার মানে 1, p প্লাস q সমান 100% মানে p প্লাস q সমান 1। তাহলে দ্বি অ্যালিলিক সিস্টেমে অ্যালিল ফ্রিকোয়েন্সির সমষ্টি, অ্যালিল ফ্রিকোয়েন্সির সমষ্টি সর্বদা কত হবে? সর্বদা 100%। অর্থাৎ p প্লাস q সমান 1। তার মানে p প্লাস q স্কয়ার সমান 1। তাহলে কি হবে? p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার সমান 1। এর উপর ভিত্তি করে পরের দিন আমরা কিন্তু অঙ্ক করব। বিবি হ্যাঁ এইটা তো নিশ্চয়ই লাভ আছে। পরের দিন যখন আমরা অঙ্ক করব তখন এই দুটো মান দরকার হবে। এইগুলো না পেলে আমি এই দিকে আর এগোতে পারবো না। যদি আমি পরের দিন আমি যখন সংখ্যাগুলো দেবো তখন আমার এই দুটোকে কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে কিনা হারি-উইনবার্গ ইকুয়েশন, হারি-উইনবার্গ সমীকরণ। এরপরে আমরা করব হারি-উইনবার্গ সাম্যাবস্থার উপর প্রভাব বিস্তারকারী কারক। আমরা এরপরে পড়ব হারি-উইনবার্গ সাম্যাবস্থার উপর প্রভাব বিস্তারকারী কারণ সমূহ। কি হবে? আমরা বলে এসেছি সব কারণ, কিন্তু শুধু পয়েন্ট অনুযায়ী আমরা এক একটা বলবো। 1 নম্বর, হারি-উইনবার্গ সাম্যাবস্থা আদর্শ বৃহৎ মেন্ডেলিয়ান পপুলেশনের উপর কার্যকরী। তার মানে যদি ক্ষুদ্র পপুলেশন হয়, যদিও ক্ষুদ্র পপুলেশনকে আমরা মেন্ডেলিয়ান পপুলেশন বলি না। মেন্ডেলিয়ান পপুলেশন বলতে সেই পপুলেশন বোঝানো হয় যে পপুলেশনটা কি হবে না আকারে অনেক বড় হবে। যে পপুলেশনের অন্তর্গত সদস্য যথেচ্ছভাবে প্রজনন করতে পারে, সেই পপুলেশনে এই সাম্যাবস্থা প্রযোজ্য। এটা কারণ সমূহ না করে সাম্যাবস্থার শর্ত সমূহ করে না তো। এটা হেডিংটা একটু কেটে করে না তো। কারণ সমূহ হবে, কিন্তু মেন হচ্ছে
কোন কন্ডিশনের উপর ভিত্তি করে হার্ডি ইনভার্স ইকুইলিব্রিয়াম গড়ে ওঠে। তিন নম্বর কি হয় না, পপুলেশনে অভিব্যক্তির শক্তি হিসেবে মিউটেশন কার্যকরী না হলে, যদি মিউটেশন পপুলেশনে কার্যকরী না হয় তাহলে সেখানে কি হবে, সাম্যাবস্থা প্রযোজ্য হবে। 4 নম্বর, পপুলেশনে জিন ফ্লো হবে না। আর 5 নম্বর হচ্ছে পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন তথা জেনেটিক ড্রিফট ঘটে। এইরকম কন্ডিশনগুলো যদি থাকে তাহলে সেই পপুলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি হার্ডি ইনভার্স সাম্যাবস্থা কি হচ্ছে, ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। এর পরের দিন আমরা যেটা যাব সেটা হচ্ছে কতগুলো সমস্যা আছে আর মানুষের বিবর্তন আছে। মনে হয় সামনের দিন এই চ্যাপ্টার শেষ হবে। পরীক্ষাটা তার পরের দিন হবে।